আজকের যে ম্যাথগুলো আমরা করব সেটা দেখো, প্রথম পথে 6 নাম্বার ম্যাথ। এর আগে আমরা দ্বিতীয় ক্লাসে আমরা 5টা ম্যাথ করেছি। আজকে আমরা 6 নাম্বার ম্যাথ করব। এই ম্যাথটা মূলত সুদের হার সংক্রান্ত। এই প্রশ্নটা এসেছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2019 সালে। খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল, আমরা ক খ পড়বো না, আগেই বলছি আমরা ম্যাথগুলা করব। ক খ এর আগে আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি। সো প্রত্যেকে আমরা এখন ম্যাথগুলা করব। তো প্রথম ম্যাথ যেটা আছে, তোমরা একটু বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, থ্যাংক ইউ ভেরি মাচ। সেটা হচ্ছে, জনাব কালাম 10% সুদে, ভাইয়া 10% হার সুদে 5 বছরের জন্য, এই সুদের হারকে আমরা কি বলি? ফাইন্যান্সের ভাষায় আই বলি, অনেকে আর বলে, রেট অফ ইন্টারেস্ট বা ইন্টারেস্ট, সুদের হার। এন হচ্ছে 5 বছর, এন। আর বছর হচ্ছে 5 বছরের জন্য 10 লক্ষ টাকা। হ্যাঁ, তো 10 লক্ষ টাকা মানে হচ্ছে এটা বর্তমান মূল্য, এটাকে আমরা পিবি বলি, খেয়াল করবা, বর্তমান মূল্য। উল্লেখ্য, সোনালী ব্যাংকে জমা রাখলে তিনি 19 লক্ষ টাকা পাবেন বলে ব্যাংক ম্যানেজার বলছে। তাহলে সে যে একটা ব্যাংকে, ময়নামতি ব্যাংকে রাখবে, ময়নামতি ব্যাংকে সে টাকা রাখলে কত টাকা পাবে? এখন যদি 10 লক্ষ টাকা জমা রাখে তাহলে 10% সুদ পাবে ভবিষ্যতে। 5 বছর পরে সে 10% সুদে কত টাকা পাবে সেটা হচ্ছে তার ভবিষ্যৎ মূল্য। আর সোনালী ব্যাংক তাকে কি বলছে? সোনালী ব্যাংক বলছে এই 5 বছর পরে তাকে কত টাকা দিবে? 19 লাখ টাকা দিবে। তার মানে সোনালী ব্যাংকের ভবিষ্যৎ মূল্য কত? 19 লাখ। আর ময়নামতি ব্যাংকের বর্তমান মূল্য কত বলো তো? 10 লক্ষ। এটা বুঝছো কিনা তোমরা আগে শোনো। এরপরে এখন তিনি পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করলে সোনালী ব্যাংকে জমা রাখে। সে কি করছে? এই যে ময়নামতি ব্যাংক তাকে অফার দিয়েছে, কি অফার দিয়েছে ভাইয়া? তাকে অফার দিয়েছে যে তাকে তো আগামী 5 বছরের জন্য প্রতি বছর 10% হারে সুদ দিবে যদি 10 লাখ টাকা জমা রাখে। কিন্তু তাকে সোনালী ব্যাংক এইরকম কোনো অফার না দিয়ে বলছে যে আপনি এখন 10 লক্ষ টাকা রাখেন, আগামী আগামী কি 5 বছর পর আমি আপনাকে 19 লাখ টাকা দিব। তখন সে ময়নামতি ব্যাংকের কথা শুনে নাই, না শুনে সরাসরি এই কাজটা করেছে। মেইন প্রশ্ন হচ্ছে এটা। এখন আমাদের বলছে সোনালী ব্যাংকের প্রকৃত সুদের হার। ভাইয়া, প্রকৃত সুদের হার কিভাবে বের করতে হয় আমরা জানি, কিন্তু দেখো, প্রকৃত সুদের হার মানে হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা কার্যকরী সুদের হার, যেটাকে আমরা ইএআর বলি। তাহলে সোনালী ব্যাংকের সুদের হার আমরা বের করব, প্রকৃত সুদের হার। আচ্ছা, একটা কথা আমাকে তোমরা বলো, সোনালী ব্যাংকে যে টাকাটা জমা রাখছে তিনি তিনি কি বার্ষিক সুদ পাবেন না মাসিক সুদ, এইরকম কোনো কথা বলছে এখানে? তাকে বলছে হচ্ছে কি, এই যে 19 লাখ টাকা পাবে, তাহলে তার সুদের হার কত? তো তার যে সুদের হার কত সেটা আমরা বের করব কিভাবে? দেখো, আমি এই জিনিসগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তার যে সুদের হার, সেটার জন্য আমার কিন্তু কি লাগবে? এই যে আমরা তার এখন বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য দুইটা নিয়ে একটু চিন্তা করব। দেখো, বর্তমান মূল্য তার কত হচ্ছে? সে কিন্তু এখন 10% সুদে দিলে 10 লক্ষ টাকা বর্তমানে রাখতে পারতেছে। বর্তমানে এটা হচ্ছে পিবি, তাহলে পিবি হচ্ছে এখানে 10 লক্ষ, খেয়াল করবা। আর সোনালী ব্যাংক টাকা দিচ্ছে 19 লক্ষ টাকা 5 বছর পর। তাহলে এই 5 বছরটাকে আমরা কি বলবো বলো তো? এফবি। এফবি হচ্ছে কত? 19 লাখ। আর আমাকে সুদের হার কত দিচ্ছে? ইন্টারেস্ট দিচ্ছে এত। সোনালী ব্যাংকেরটা কিন্তু আমি জানি না। আর এখানে কত বছর? এন হচ্ছে বছর। তাহলে কোনো একটা অঙ্কে যদি, খেয়াল করবা, কোনো একটা অঙ্কে যদি বর্তমান মূল্য থাকে, ভবিষ্যৎ মূল্য থাকে এবং বছর থাকে, ওই অঙ্কে আমাদের ইন্টারেস্ট বের করতে হবে। আমি আবারও বলছি, কোনো একটা অঙ্কে যদি আমার ভবিষ্যৎ মূল্য থাকে, বর্তমান মূল্য দেওয়া থাকে এবং সাথে সাথে বার্ষিক মেয়াদ বা বছরটা থাকে, তাহলে এই তিনটা দেওয়া থাকলে আমরা কি করব ভাইয়া? ইন্টারেস্ট বের করবো। এটাই হচ্ছে প্রকৃত সুদের হার। তাহলে প্রকৃত সুদের হার কিভাবে বের করব আমরা? ফিউচার ভ্যালুর যে ভবিষ্যৎ মূল্যের যে সূত্রটা আছে সেটা ইউজ করবো এখানে। তো ভবিষ্যৎ মূল্যের সূত্রটা কিভাবে ইউজ করবো দেখো। ভবিষ্যৎ মূল্যের সূত্রটা আমরা এই যে সিম্পলি এভাবে ইউজ করবো, আমি জাস্ট এখানে দেখাচ্ছি তোমাদের সুবিধা। একটা খুবই সহজ একটা বিষয়। সেটা কি, ধরো তার প্রকৃত সুদের হার, এখানে পিবি কত ভাই? পিবি হচ্ছে 10 লক্ষ টাকা, খেয়াল করো। এফবি কত? 19 লক্ষ টাকা। আর বছর কত? এত। আমাকে সুদের হার বের করতে বলেছে, সুদের হার মানে ইন্টারেস্ট। ইন্টারেস্ট বের হবে। তাহলে এফবির এককালীন ভবিষ্যৎ মূল্যের সূত্রটা হচ্ছে এফবি সমান পিবি ইন্টু 1 + i হোল টু দি পাওয়ার এন। অর্থাৎ আমরা ভবিষ্যৎ মূল্য বের করতে চাইলে বর্তমান মূল্যকে 1 + সুদের হার দ্বারা এবং গুণ করে মেয়াদ দ্বারা কি করি? পাওয়ার করি। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। জোবায়ের হোসেন জিতু। তাহলে এই যে তথ্যটা আমরা পেলাম, খেয়াল করো, আমাকে প্রশ্নে বর্তমান মূল্য দেওয়া ছিল এবং ভবিষ্যৎ মূল্য দেওয়া ছিল এবং বছর দেওয়া ছিল। আমি বলেছি কোনো একটা অঙ্কে যদি আমাকে বর্তমান মূল্য দেওয়া থাকে, ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে, বছর থাকে, তার মানে আমার মিসিং কি আছে? সুদের হার। তখন আমরা সুদের হার বের করব, যা মিসিং সেটাই আমরা বের করব। কথা বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই আমরা এটা বের করবো। এখন আমরা জানি সোনালী ব্যাংক তাকে ভবিষ্যৎ মূল্য দিচ্ছে 19 লাখ, কিন্তু তার বর্তমান টাকার দাম হচ্ছে কত? 10 লাখ। আর এখানে বছর হচ্ছে 5 বছর। আর ওয়ান ওয়ান ইন্টারেস্ট কিন্তু এখানে নাই, কারণ আমাদের বের করতে হবে মূলত রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। ওকে। তাহলে সুদের হার বের করার জন্য আমরা এখন কি করব? আমরা এখন কিচ্ছু করবো না, আমরা জাস্ট আগের মতো কাজটা করবো। দেখো কি কাজ? আগের মতো কাজ হচ্ছে আমাদের এই যে এখানে 19 লাখ টাকা আছে, এই পাশে 10 লাখ টাকা আছে। এই 10 লাখ টাকা যদি আমরা পক্ষান্তর করি, মনে রাখবা, মনে করো আমার যদি এরকম থাকে 2 × x + y = 3, তখন আমি x + y সমান কি লিখি? 3/2। মানে এই যে টুটা এই পাশে আছে, x + y এর সাথে গুণ হিসেবে আছে, সেটা সমান চিহ্নের ওই পাশে গেলে সেটা কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তার মানে সমান চিহ্নের বাম পাশেরটা ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে, গুণ যদি থাকে। আর যদি ভাগ থাকে তাহলে গুণ হয়ে যাবে, উল্টে যাবে। সোজা কথা হচ্ছে এটা। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা যেটা করব, দেখো, এই যে 10 লক্ষ আছে আমার সমান চিহ্নের ডান পাশে, সেটাকে বাম পাশে নিয়ে আসলে এই 19 লক্ষ নিচে ভাগ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? তাহলে 19 লক্ষকে যখন 10 লক্ষ দিয়ে ভাগ করবো, আমরা শূন্য শূন্য সব কেটে দিব। এক 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 এক। কত হয়? 19 10 ভাগের মানে 19/10। তাহলে 19কে 10 দিয়ে ভাগ করলে আসবে 1.9। আর এই পাশে যা আছে তা। কথা বুঝতে পেরেছো? এখন দেখো, এই অঙ্কের সবচাইতে মজার বিষয়টাতে আমরা এখন আসবো। সেটা কি? সেটা হচ্ছে, ভাইয়া দেখো, খেয়াল করো, খুবই মজার বিষয়। সেটা হচ্ছে এই যে আমাদের এই পাশে, খেয়াল করবা, এই যে আমাদের এই পাশে এই যে 1.9 আছে আর এটা আছে, এটাকে আমরা কিভাবে কি করব? রিমুভ করব। আমরা এই পাওয়ারটাকে সবসময় দূর করব। কারণ এই পাওয়ারটাকে দূর করলে আমরা কিন্তু আই এর মান পাবো। আমার তো দরকার হচ্ছে এখানে সুদের হারের মান বের করা। সো আমার এই যে কি আছে, 1 + i⁴ আছে, আমার টার্গেট থাকবে কি করতে? এই ফাইভটাকে ভ্যানিশ করে দিতে, পাওয়ার পাইপটাকে। এই পাইপটাকে ভ্যানিশ করার জন্য আমরা উভয় পাশে লগ নিব। কি নিব? লগ নিব। তাহলে প্রথমে আমার এই পাশে কত ছিল? খেলো, 1.9 সমান 1 + i⁴ তা আমি প্রথমে এই পাশে কি লিখবো? অবলিক দিয়ে লগ 1.9 সমান লগ, এই লাইনটা আমাদের এখানে লেখা নাই, 1 + i⁴ উভয় পাশে কি নিলাম ভাইয়া? আমি উভয় পাশে তোমাদের জন্য চিন্তা করে কি নিলাম? আমি এই পাশেও লগ আনলাম, এই পাশেও লগ আনলাম। আর যা আছে সেটা দেখো, এখানে 1.9 আছে, এখানে 1 + i⁴ আছে, যা ছিল তা লিখলাম। এই দুইটা জিনিস ঠিক থাকলে উভয় পাশে আমি কি আনলাম? লগ আনলাম। লগ আনার পর খেয়াল করো, কোনো একটা পাওয়ারের পাশে যদি লগ থাকে, তখন ওই পাওয়ারটা এই পাশে চলে আসে। কথা বুঝতে পেরেছো? অর্থাৎ পরের লাইনটা এইরকম হয়ে যাবে, লগ 1.9, লগ 1.9 আছে, আর এই ফাইভটা আগে চলে আসবে। এই যে পাওয়ারের ফাইভটা লগের কারণে আগে চলে আসবে, 5 log 1.1 + i। উভয় পক্ষকে আমরা লগ নিয়েছি, সেজন্য কাজটা করেছি। বুঝতে পেরেছো সবাই? এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আগে আমাকে বলো। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু বলো তো। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা আমি একটু জানতে চাই। এতটুকু পর্যন্ত বুঝলে এই যে 1 log 1.9 × 5 × 1 + i, 5 log 1 + i। জি স্যার। এখন আমরা কি করব দেখো, এখন আমরা যেটা করব খুবই মজার বিষয়। ধরো আমি এই যে লগের পাশে কি আছে? 5 আছে, এটা গুণ হিসেবে আছে। তাহলে এটাকে যদি আমি একটা কাজ করি, এই যে আমরা এই পাশে কি আছে? 5 log 1.i। হ্যাঁ, ঠিক আছে। এখন এই ফাইভটাকে আমরা রিমুভ করব। রিমুভ করলে দুই ভাবে করতে পারি, দেখো, এই ফাইভটাকে আমরা এই পাশে নিয়ে আসলে সেটা ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছো? কারণ ফাইভটা এই পাশে গুণ হিসেবে আছে, তো এটাকে যদি আমি সমান চিহ্নের এই পাশে আনি তাহলে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে এই পাশে থাকতেছে log 1.i। এটা আমরা সবাই বুঝতে পেরেছি, আশা করি এটা তোমরা জানবা। তাহলে এই ফাইভটা গুণ হিসেবে আছে, অর্থাৎ এইভাবে ছিল 5 log, খেয়াল করো, 1 + i সমান কত? 0.278, কত? 7875। আমরা দশমিকের পরে 5টা পর্যন্ত নিলেই হবে। ওকে। এখন আমি কি করলাম? পরের লাইনে গিয়ে আমি লগ 1 + i রাখলাম, রাই।
এই যে পয়েন্ট আছে যা আছে 0.2787 এটাকে আমরা এই যে 5 ছিল এই পাশে গুণ এই পাশে ভাগ হয়ে যাবে। সোজা কথা হচ্ছে এটা, জাস্ট গুণটা আমরা কি করব, ভাগ করে দেব। আমি ম্যাথ করাচ্ছি, তোমরা একটু কমেন্ট করো যে তোমরা বুঝতেছো কিনা। হ্যাঁ, এখন এর পরেরটা আমরা কি করব, এর পরের লাইনে কি হবে, এর পরের লাইনে আমরা লগ, খেয়াল করো, 1 + i, হ্যাঁ, সমান, এটাকে আমরা ক্যালকুলেশন করলে এটার একটা মান আসবে। কি মান আসবে? এই 0.55550 এইরকম একটা মান আসছে। তাহলে পরের লাইনটা আসছে log 1 + i, এই মান। এখন এই পাশে লগ আছে, এই পাশে লগ নাই, এখন আমরা কি করব, অ্যান্টি লগ করব। অ্যান্টি লগ মানে কি, লগের বিপরীত কাজ। তো আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে না সবার কাছে? এই সাইন্টিফিক ক্যালকুলেটরে যাবা, সাইন্টিফিক, আমরা আগে বলেছি ফাইন্যান্সের অঙ্ক করতে গেলে আমাদের কি লাগবে, সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটরটা লাগবে। তো এই ক্যালকুলেটরে তোমরা কি করবা, শিফট লগ 1 + i, হ্যাঁ, এটা দিবা, মানে অ্যান্টি লগ, এটাকে বলে অ্যান্টি লগ। লগতে যখন তুমি দিবা, খেয়াল করো, তখন এই লগের এই পাশটা এই পাশে চলে আসবে। এটাকে যখন বিপরীত করবা তখন অ্যান্টি লগ, মানে এই যে লগটা এই পাশে গুণ হিসেবে আছে, তার মানে এই পাশে কি হয়ে যাচ্ছে, ভাগ হিসেবে চলে যাচ্ছে। সো এটাকে আমরা কি করব, শিফট লগ, আর এই পয়েন্টটা লিখবো। আমি আবারও বলছি, কি লিখবা, শিফট, তোমাদের ক্যালকুলেটারে দেখবা শিফট একটা অপশন আছে, শিফট, এরপরে লগ দিয়ে এরপরে এটা লিখবা, 0. কত, 0.05575, এটা লিখবা। লেখার পরে দেখবা চলে আসবে কি, লগটা আর থাকবে না। এটাকে বলা হয় অ্যান্টি লগ। অ্যান্টি লগ মানে লগটাকে আমরা এই পাশে বিপরীত করে নিয়ে আসছি। এই যে 1 + i থেকে, আই এর পাশ থেকে আমি এই পাশে নিয়ে আসলে এটা হয়ে যায় অ্যান্টি লগ। তাহলে অ্যান্টি লগ বের করবো কিভাবে, আমি আবারও বলছি যে শিফট চাপ দিবা, শিফট লগ দিলে সেটা অ্যান্টি লগ হয়ে যাবে, এটা এই মানটা। আর 1 + i, তখন এটার মান চলে আসবে 1.13694, আর এই পাশে থাকবে 1 + i। এবার আমরা কি করব, 1.13694কে, এই যে 1 + i, আইটাকে রাখলে ওয়ানটা আছে প্লাসের, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস করে দেব। মাইনাস করার পরে আমাদের আইটা আলাদা হয়ে যাবে। তাহলে আই এর মান কত হবে, আই এর মান হবে এই যে এখান থেকে যখন ওয়ান চলে যাবে আসবে কত, বলো, 0.1366974 আই। এটাকে, তাহলে আই এর মান যখন এটা আসবে, খেয়াল করো আমরা কি করব, আই এর মান যখন আমি দেখবো আই সমান আসবে কত, 0.1366974, তখন এই মানটাকে আমরা পরের লাইনে 100 দিয়ে গুণ করব, কারণ আমরা তো ইন্টারেস্ট রেট বের করব। সুতরাং আমাদের ইন্টারেস্ট চলে আসবে মূলত 13 দশমিক কত, 13.6974%। এই হচ্ছে আমাদের সুদের হার। বুঝতে পেরেছো কিনা তোমরা, এই অঙ্কটা বুঝতে পেরেছো? বলো। আমরা এই যে সুদের হারটা বের করেছি, আমাদের সবচাইতে ঝামেলার জায়গা হচ্ছে এই জায়গাটা, লগের এই কাজটা আমরা একটু বুঝতে হবে। হ্যাঁ, এতটুকু থাকা অবস্থা আমরা উভয় পাশে লগ নেব, কেন, এই পাওয়ারটাকে দৌড়ানোর জন্য। আমি বারবার বলছি, কিন্তু এই কথাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর সেক্ষেত্রে যখন এই পাওয়ারের এই পাশে লগ আসবে, তখন আমরা এই লগের আগে কিন্তু পাওয়ারটা নিয়ে আসতে পারবো। আমাদের 9-10-এর লগের অঙ্ক যারা করেছো, সূচক ও লগ, নবম দশম শ্রেণী, তারা এই বিষয়টা জানো। তারপর আমি বললাম, এখন এই প্রশ্নটা, এরপরে আমরা যেটা করব, অ্যান্টি লগটা কিভাবে করব, আমি আবারও বলছি, ধর লগ আছে 1 + i এর পাশে, লগটাকে আমি পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবো। তো এই পাশে যদি নিয়ে আসি তখন এটা হয়ে যাবে অ্যান্টি লগ। আর অ্যান্টি লগ আমরা বের করবো কিভাবে, শিফট চাপ দিব, শিফট এরপরে লগ, এরপরে আমরা কি লিখবো, 0.05, এটা ক্যালকুলেটারে চাপলেই আমার এটার মান চলে আসবে এত। সবাই ক্লিয়ার কিনা বলো, আমরা সুদের হার বের করেছি, ক্লিয়ার কিনা ভাইয়া, ক্লিয়ার কিনা বলেন। আমরা এই যে প্রকৃত সুদের হার, হ্যাঁ, বের করেছি। তাহলে আমাদের সুদের হার কত আসে বলো তো, সুদের হার আসে 13.69%। হ্যাঁ, এই আর কি। আর তাহলে কোন ব্যাংক এটা গ্রহণ করবো, আমরা এটা খুব ডিসিশন নর্মালি এখান থেকে নিতে পারবো। বুঝতে পেরেছো? জি স্যার।
তাহলে এখন ঘ নাম্বার প্রশ্নটাতে আসো। ঘ নাম্বার প্রশ্নটা খুবই সিম্পল প্রশ্ন, আমরা জানি এটা আমরা পারবো। কেন পারবো? দেখো, ঘ নাম্বার প্রশ্ন বলছে জনাব কালামের সিদ্ধান্তটা, জনাব কালাম কি নিচ্ছে, সোনালী ব্যাংকে জমা করতেছে 19 লাখ টাকা, যেহেতু দিবে সেই সিদ্ধান্ত। তো আমরা দেখলাম এই সোনালী ব্যাংকে যে মনে করো জমা রাখতেছে, সে 19 লাখ টাকা পাচ্ছে। এই 19 লাখের সুদের হার কত আসছে? 13.69%। আর নর্মালি ময়নামতি ব্যাংকে রাখলে সুদের হার কত পার্সেন্ট? 10%। তার মানে তার সিদ্ধান্ত সঠিক না ব্যাঠিক তোমরাই বলো। আমরা সুদের হার দিয়ে বের করতে পারি। যেহেতু সোনালী ব্যাংকের সুদের হার কত আসে? 13.69%, প্রায় 13.7%, 70% ধরো, 70%। আর তার এই যে ময়নামতি ব্যাংকে সেখানে দিচ্ছে 10%। তার মানে তার কালামের সিদ্ধান্তের যুক্তিকতা কি, এটা করতে পারো। অথবা তুমি কি করতে পারো, এই যে ময়নামতি ব্যাংকে যে সে 10 লাখ টাকা রাখছে 5 বছরের জন্য, 10-15 হাজার, এটার ভবিষ্যৎ মূল্য বের করতে পারো। এটার ভবিষ্যৎ মূল্য বের করলে দেখবা 19 লাখ থেকে কম আসবে, কারণ সুদের হার তো কম। তো তারা এখানে কি করছে? এটাই করছে। হ্যাঁ, তারা কি করছে? তারা এখানে ভবিষ্যৎ মূল্যটা দেখাইছে, বাট আমরা কিন্তু ভবিষ্যৎ মূল্য না দেখিয়েও ডিসিশন নিতে পারবো। বলো পারবো কিনা? কেন পারবো? কারণ ভাই, আমি একটা বিষয় দেখলাম এখানে, দেখো খুবই মজার বিষয়, তুমি যে বইয়ের মতো করতে হবে অঙ্কটা এমন না। আমরা দেখলাম সোনালী ব্যাংকের সুদের হার কিন্তু 13.এত%। আর ময়নামতি ব্যাংকের সুদের হার কত? ময়নামতি ব্যাংকে আমরা জমা রাখলে আমাদের সুদের হার কত পার্সেন্ট ছিল? 10% দিচ্ছিল। তার মানে অবশ্যই সোনালী ব্যাংকে আমি প্রায় 3%, 3.5%-এর বেশি পাচ্ছি। আর তারা এটাকে সমাধান করছে কিভাবে? তারা এখানে এই সোনালী ব্যাংকে তো 19 লাখ পাচ্ছি, ভবিষ্যৎ মূল্য দিয়ে তারা চিন্তা করছে। কিভাবে চিন্তা করছে দেখো, তারা চিন্তা করছে সোনালী ব্যাংকে তো আমার ভবিষ্যৎ মূল্য কত? 19 লাখ। তাহলে আমি এখন ময়নামতি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বের করব। তো ভাই, আমরা তো বুঝতেই পারছি যে আমি যদি ময়নামতি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বের করি, তাহলে ময়নামতি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য আমার কম হবে। সেজন্য তারা এই যে ময়নামতি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য যে বের করছে, খেয়াল করো, ভবিষ্যৎ মূল্য কত আসছে? 16 লাখ। কারণ ওই যে সুদের হার 10%, সেজন্য। আর সোনালী ব্যাংকে তো 13%। তো তারা ভবিষ্যৎ মূল্য দিয়েও চিন্তা করে দেখলো যে তার সুদের হার কোনটাই বেশি? ওই যে সোনালী ব্যাংকেরটাই বেশি হয়। তার মানে কালামের সিদ্ধান্তটা সঠিক। সো যেভাবেই করো, হ্যাঁ, তোমরা ডিসিশন নিতে পারবা। খুবই সিম্পল একটা ম্যাথ ছিল, আমরা মোটামুটি এই অঙ্কটা করতে পারবো। সুদেদার সংক্রান্ত ম্যাথ আসলে যাতে আমাদের প্রবলেম না হয়। এখন আমরা একটা ম্যাথ একটু জাস্ট সংক্ষেপে দেখাবো তোমাদেরকে, বেশি সময় নিব না। আমরা বললাম আমরা ক্লাসটা একটু সংক্ষেপ করব এখন থেকে, কারণ বেশি ক্লাস নিলে স্টুডেন্টরা করতে চায় না। দেখো বলছে অসমান বা মিশ্র প্রবাহের ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ আমরা যদি দেখি যে মিশ্র প্রবাহ, আমরা একটা বিষয় খেয়াল করবো, আমরা তিন জাতীয় টাকা পাই এখানে, অঙ্কগুলাতে তিন জাতীয় অর্থ থাকে। একটা হচ্ছে এককালীন, এককালীন অর্থ। তো এককালীনটা কি হয়? আমি 5 বছর বা 10 বছর পরে একসাথে মনে করো 10 লক্ষ টাকা পেলাম, বা 10 লক্ষ টাকা আসলো, এটাকে এককালীন বলে। আরেকটা হচ্ছে অ্যানুইটি, যেটাকে আমরা কিস্তি বা বার্ষিক বৃত্তি বলি, যেখানে প্রত্যেক বছরে বা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ, 5,000, 10,000 পরিমাণ, সমপরিমাণ অর্থ আমরা পাই অথবা দিই, সেটাকে আমরা অ্যানুইটি বা কিস্তি বা বৃত্তি বলি। আরেকটা হচ্ছে মিশ্র, মানে প্রথম বছর তুমি একটা জায়গা থেকে 5,000 পেলা, পরের বছর সেখান থেকে পেলা 7,000, এর পরের বছর পেলা আবার 4,000, এর পরের বছর পেলা আবার 10,000। তার মানে তুমি কিন্তু কত টাকা পাচ্ছ সেটা কিন্তু ফিক্সড না, এক এক বছর এক এক পরিমাণ টাকা পাচ্ছ। তাহলে অর্থ আমাদের তিন রকম ভাবে আসতে পারে বা যাইতে পারে। সেটা হচ্ছে একটা কিস্তি হতে পারে অ্যানুইটির, একটা এককালীন হতে পারে, আর একটা হচ্ছে মিশ্র হতে পারে। তো আজকে আমরা মিশ্র প্রবাহের এই বিষয়টা একটু দেখি। দেখো মিশ্র প্রবাহটা কিভাবে হলো, যে সাবরিনা এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে, ভালো কথা। তার বাবা তাকে 1 লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত করছে। তার বাবা তাকে এই অর্থ গ্রহণের জন্য দুইটা প্রস্তাব দিয়েছে। মনে করো তুমি তোমার এইচএসসি পরীক্ষায় 5 পেলা, জিপিএ 5 পাওয়ার পর তোমাকে তোমার আব্বু বললো আমি তোমাকে 1 লক্ষ টাকা দেবো। তবে সেক্ষেত্রে তোমার কাছে দুইটা প্রস্তাব আছে। একটা প্রস্তাব কি, যে সে 5 বছর যাবত প্রতি বছরের শুরুতে, প্রত্যেক বছরের শুরুতে 10,000, 15,000, 20,000, 25,000, 30,000 টাকা করে পাবে। তার মানে সে কিন্তু টাকাটা ফিক্সড পাচ্ছে না। এক বছর পাচ্ছে 10, আরেক বছর 15, আরেক বছর 20, আরেক বছর 25, আরেক বছর 30। তার মানে সে যে টাকাটা পাচ্ছে, এটা কিন্তু আমাদের কিস্তির মতো না, কারণ সমপরিমাণ না। আবার এককালীনও পাচ্ছে না, এক একবার এক একভাবে পাচ্ছে। সো এটাকে আমরা মিশ্র প্রবাহ বলবো। আশা করি বুঝতে পেরেছো। আবার দ্বিতীয় প্রস্তাব হচ্ছে সে প্রতি 5 বছর যাবত প্রতি বছর শেষে সে 20,000 টাকা করে পাবে। এটা কি ভাইয়া বলো তো? এটা অবশ্যই কিস্তি বা বৃত্তি, বা ইংলিশে বললে আমরা অ্যানুইটি বলি। কারণ প্রত্যেক বছর সে সমপরিমাণ টাকা পাচ্ছে 10% সুদে।
এখন সে কোনটা গ্রহণ করবে সেটা হচ্ছে আমাদের ডিসিশন নিতে বলবে অঙ্কে, এটা আমরা বুঝতে পেরেছি। তাকে দুইটা প্রস্তাব দিয়েছে, তার উচিত এখন কোনটা গ্রহণ করা সেটা আমরা দেখব। তো এখন কথা হচ্ছে এই অঙ্কটার প্রশ্ন বোঝাটা জরুরি, প্রশ্ন তো আমরা বুঝছি। এখন দেখো, এখন এখানে গ নাম্বার প্রশ্নে কি বলছে? ঘ নাম্বার প্রশ্নে বলছে ভাইয়া, দেখো এই যে বিকল্প একের ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে। ভবিষ্যৎ মানে এই যে, এই যে খেয়াল করো, এই যে সে জিপিএ 5 পাওয়ার পর তার কি হয়েছে, তাকে যে প্রথম প্রস্তাব দিয়েছে বিকল্প এক, সে 5 বছর যাবত প্রথম বছর শেষে সে কত পাবে বলো? প্রথম বছরের ভবিষ্যৎ মূল্য হচ্ছে, মনে করো প্রথম বছরের বর্তমান মূল্য, প্রথম বছরে কত পাচ্ছে সে? 10,000। দ্বিতীয় বছরে পাচ্ছে সে কত? 15,000। তৃতীয় বছরে পাচ্ছে সে কত? 20,000। 4 নাম্বার বছরে পাচ্ছে 25। 5 নাম্বার বছরে পাচ্ছে 30। এই প্রত্যেকটা আমাদের বর্তমান মূল্য পাচ্ছে প্রত্যেক বছর শেষে শেষে। তার মানে এটাকে আমি বলতে পারবো PB1, এটা হচ্ছে PB2 দ্বিতীয় বছর, এটা হচ্ছে PB3 তৃতীয় বছর, এটা PB4 মানে বর্তমান বছরের চতুর্থ বছর, এটা PB5। এইভাবে 5 বছরের টাকা আমরা দেখলাম। এখন এখানে তার সুদের হার কত ভাইয়া? তার সুদের হার কত? তার বছর কত? তার বছর তো অবশ্যই 5 বছর। তাহলে এন হচ্ছে এখানে কত? 5। আর পিবি হচ্ছে এগুলা। আর আমরা বের করব কি? FB। আর ইন্টারেস্ট রেট কত ছিল তার? ইন্টারেস্ট রেট ছিল তার কত? এই যে সুদের হার কত বলছে না, এই যে দেখো সুদের হার কত পার্সেন্ট? 10%। ওকে। তো এই যে তিনটা মান পেলাম আমরা, পিবি পেলাম, সরি আমরা পিবির 5টা মান পেলাম। তাহলে আমরা বের করতে হবে FB। তাহলে এটা তো এক পরিমাণ অর্থ না, এক একবার এক এক টাকা পাচ্ছে। তার মানে এটা হচ্ছে PB1, PB2, PB3, PB4, PB5। তাহলে আমরা FB কিভাবে বের করি? FB সূত্র কি? FB সমান পিবি ইন্টু, খেয়াল করো, 1 + I হোল টু দি পাওয়ার n, এই সূত্রটাই ইউজ করব। তবে যেহেতু পিবি অনেকগুলো, তাহলে প্রথমটা কি দিব? PB1 প্লাস পরেরটা কি হবে? PB2, পরেরটা হবে PB3। এইভাবে ক্রমান্বয়ে যাবে, সেম অঙ্ক। মানে এমন না যে অঙ্ক নতুন কিছু না। অর্থাৎ আমার এখন FB সমান, FB সমান কি আসবে খেয়াল করো, PB1, 1 + I, খেয়াল, হোল টু দি পাওয়ার প্রথম বছর যেটা। তাহলে এটা কি হবে বলো? প্রথম বছরে যে টাকাটা তুমি পাবা, হ্যাঁ, এই যে তুমি 10 লাখ টাকা, এই টাকাটা পাবা, এটা কয় বছর থাকবে তোমার প্রতিষ্ঠানে? অবশ্যই 5 বছর। এবার পিবি টু 1 + I হোল টু দি পাওয়ার দ্বিতীয় বছর যেটা পাবা, সেটা থেকে শেষ পর্যন্ত কত বছর থাকবে? 4 বছর থাকবে। তৃতীয় বছর যাও, PB3 1 + I, তৃতীয় বছর যেটা পাবা সেটা কয় বছর থাকবে? 3 বছর। 3, 4, 5, কারণ আমার তো টাকাটা কি পাচ্ছি, আমি এই টাকাটা 10% সুদে যদি জমা রাখি, খেয়াল করো, তাহলে এই 10,000 টাকা পাবো আমি প্রথম বছর। তাহলে প্রথম বছরে যে টাকাটা পাবো সেটা আমার ব্যাংকে কত টাকা, কত বছর থাকবে? 5 বছর থাকবে। সেজন্য এটা PB1, এটা প্রথমটাকে 5 দ্বারা গুণ। এরপরে দ্বিতীয় বছর পাচ্ছ তুমি 15,000 টাকা, এটা কত বছর থাকতেছে ভাইয়া? এটা তোমার প্রতিষ্ঠানে দ্বিতীয় বছর পাইলে তুমি ব্যাংকে যখন দ্বিতীয় বছর জমা দিবা, তাহলে সুদ পাবা কয় বছরের? ধরো দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, 4 বছরের সুদ পাচ্ছ। তৃতীয় টাকাটার জন্য তুমি 3 বছরের সুদ পাচ্ছ। 4 নাম্বার বছর যেটা পাবা, সেটা জন্য 2 বছরে পাবা, চতুর্থ এবং পঞ্চম। আর 5 নাম্বার বছরের জন্য শুধু 1 বছরের সুদ পাবা। সেজন্য যখন আমরা সুদ বের করব, খেয়াল করো, যখন আমরা সুদ বের করব তখন আমরা কি করব? হ্যাঁ, হ্যালো। তো দেখো, তো আমরা এভাবে মানটা বসাবো। তাহলে পিবির মানটা কিভাবে বসাইছি একটু খেয়াল করো। পিবির মানটা হচ্ছে এই যে FB, PB × 1 + I, প্রথমটা 5, পরেরটা 4, পরেরটা 3, পরেরটা 2, পরেরটা 1। কিভাবে কেন হলো বুঝতে পেরেছো? কারণ এটা থেকে আমি 5 বছরের সুদ পাবো, এখান থেকে 4 বছরে, এখান থেকে 3 বছর, এখান থেকে 2 বছর। তাহলে এটার প্রত্যেকটার একটা মান আসবে। 10,000 প্রথম বছরে, পরের বছরে 15,000, পরের বছরে 20, পরের বছরে 25, পরের বছরে 30। আর প্রত্যেকটা সুদের হার কিন্তু 10%। আর বছর কিন্তু ক্রমান্বয়ে আমাদের কমে আসবে। এই, এরপরে প্রত্যেকটার একটা মান আসবে। সেই মানগুলো আমরা কি করব? ক্রমান্বয়ে একটার সাথে আরেকটা কি করে দিব? যোগ করে দিব। যোগ করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। এই যে দেখো, খুবই সিম্পল একটা ম্যাথ, জাস্ট তোমাকে বুঝতে হবে। যদি না বুঝো, হ্যাঁ, তাহলে কিন্তু প্রবলেম আছে। কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা এই যে 10,000
ঠিক আছে, এইভাবে গুণ করে করে আমরা 5 বছরের টাকা পেয়ে যাব একসাথে 1,27,900 কত 37 টাকা। তাহলে আমরা কি পেলাম, এটা ভবিষ্যতে কত পেচ্ছি সেটা আমরা দিয়ে দিলাম। কথা বুঝতে পেরেছ? ক্লিয়ার কিনা বলো তো? জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা আর বেশি সময় নেব না। আমি বললাম যে আমরা অঙ্কটা মোটামুটি শেষ করতে পারলে আমাদের আর বাকি প্রবলেম যেগুলো সেগুলো থাকবে না। এখন পরের যে প্রশ্নটা বলছে, দেখো আমরা ভবিষ্যৎ মূল্যটা বের করেছি। এই ভবিষ্যৎ মূল্যটা বের করেছি কার? এই ভবিষ্যৎ মূল্যটা বের করেছি আমরা এই প্রথম বিকল্পের, যে প্রত্যেক আগামী 5 বছরে যে যা যা পাবে সেটার ভবিষ্যৎ মূল্য বের করেছি। এটাকে আমরা মিশ্র প্রবাহ বলবো। এখন দেখো, বিকল্প দুইয়ের যে কথাটা, সেটা বলছে 5 বছর শেষে 20,000 টাকা করে পাবে। ভাইয়া, এই যে 5 বছর শেষে 20,000 টাকা করে পাবে, সেটাকে আমরা কি বলবো? প্রত্যেক বছর সমপরিমাণ টাকা পাবে, তার মানে এটা অ্যানুইটি। কথা বুঝতে পেরেছো? তাহলে এটারও আমরা কি করব? বর্তমান মূল্য বের করব। আবার আমরা বিকল্প এক যেটা, এটারও একটা বর্তমান মূল্য বের করব। তাহলে দুইটার বর্তমান মূল্য বের করার পর একটার সাথে আরেকটা তুলনা করব। কথা বুঝতে পেরেছো কিন্তু? একটার সাথে আরেকটা তুলনা করবো। এখন দেখো আমরা এই দুইটার বর্তমান মূল্য কিভাবে বের করতেছি। দেখো, এটা এই দুইটার বর্তমান মূল্য বের করতেছি আমরা এভাবে, একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম বিকল্প যদি আমরা বর্তমান মূল্য বের করি, তো বর্তমান মূল্য বের করলে আমরা জানি আমরা কিভাবে বের করতে পারবো। সেটা আমরা এই যে একটু আগে দেখেছি, যে দেখো এই যে, একটু খেয়াল করো, এই যে দেখো, একটু খেয়াল করো, বিকল্প একের বর্তমান মূল্য। ওকে, দেখতে পাচ্ছ? তো এটার বর্তমান মূল্যটা ওই যে FB ইন্টু 1 + I হোল টু দি পাওয়ার n, কারণ আমরা জানি ভবিষ্যৎ মূল্য তো এটা PB ইন্টু 1 + I হোল টু দি পাওয়ার n। তো এটাকে জাস্ট পক্ষান্তর করলে আমরা বর্তমান মূল্য পাই। জাস্ট প্রত্যেক বছর 1 2 3 4 5, এটা 5। ওই যে 5 বছর, প্রথম বছরের বর্তমান মূল্য, দ্বিতীয় বছরের বর্তমান মূল্য, তৃতীয় বছরের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য থেকে আমরা বর্তমান মূল্য বের করতেছি, তখন এটা আসে। আর এটা হচ্ছে অ্যানুইটি। দেখো, অ্যানুইটি মানে কি? আমরা প্রত্যেক বছর কিস্তি পাচ্ছি কত টাকা? আগামী প্রত্যেক বছর আমরা 20,000 টাকা করে পাচ্ছি ধরো। তাহলে এটা হচ্ছে কিস্তির পরিমাণ, এটাকে আমরা বলি অ্যানুইটি। কারণ প্রত্যেক বছর সমপরিমাণ টাকা পাচ্ছি। আর সুদের হার কত পার্সেন্ট? 10%। আর এন হচ্ছে কত? 5 বছর। তখন আমরা পিবি অ্যানুইটি সূত্রটা ইউজ করবো। এখন ভাইয়া বলো তো, পিবি অ্যানুইটি সূত্রটা আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি। অ্যানুইটি সূত্রটা হচ্ছে এই পিবি অ্যানুইটি, এটাকে আমরা পিবিএ লিখবো। এ ইন্টু এই যে এ দিয়ে আমরা কি করব? 1 - 1 / 1 + I হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই I, এই সূত্রটাই আমরা এখানে ইউজ করব। ইউজ করার পর আমরা মানটা বসাবো। খেয়াল করো, মানটা আমরা কিভাবে বসাবো, খুবই ক্লিয়ারলি শোনো। মানটা আমরা বসাবো হচ্ছে এভাবে, দেখো, পিবির জায়গায় আমরা কি বসালাম? এই যে আমার পিবি অ্যানুইটি হচ্ছে আমার প্রত্যেক মাসে 20,000 টাকা প্রত্যেক বছর, আর সূত্রটা বসালাম। আর এখানে আই হচ্ছে 10%, বছর হচ্ছে 5। এই ক্যালকুলেশন কিভাবে করবো, ক্যালকুলেশনের বিষয়টা আমি একটু শেয়ার করে দিচ্ছি খুবই সংক্ষেপে। দেখো, প্রথমে কি করবা, তোমরা 1-এর সাথে 0.10 যোগ করবা, করে এটাকে 5 দ্বারা, ক্যালকুলেটারে এরকম একটা চিহ্ন আছে সাইন্টিফিক, এটা দিয়ে, এটা হচ্ছে পাওয়ার, পাওয়ার 5 দিবা, পাওয়ার 5 দিলে একটা মান আসবে। মান আসার পর 1 ভাগ এই মানটা লিখবা, এই যে 1 ভাগ এই মান। তাহলে এই মানটা দিলে আসবে এই যে 0.6, এটা। এবার 1 থেকে আমরা এটাকে মাইনাস করব, করার পরে আসবে 0.37। এটাকে আমরা কি করব? এই যে 0.10 দ্বারা ভাগ করলে এই মানটা আসবে। এটার সাথে আমরা 20,000 গুণ করবো, এখানে কি আসবে? 75,000 টাকা আসবে। তাহলে এই যে 75,815 টাকা আসছে, এটা হচ্ছে অ্যানুইটির বর্তমান মূল্য। আর আমরা যদি ওইভাবে চিন্তা করি, ওই ওই জায়গাতে আমাদের বর্তমান মূল্য কত আসতেছে? 72,217। তাহলে আমরা কোনটা গ্রহণ করব? অবশ্যই আমরা পরেরটা গ্রহণ করব, কারণ আমাদের পরেরটার বর্তমান মূল্য বেশি। সো আমরা বিকল্প 2 গ্রহণ করব। তাহলে আজকে আমরা দুইটা ম্যাথ করলাম। আমি এই অ্যানুইটি সংক্রান্ত যে দুইটা ম্যাথ করেছি, এই দুইটা ম্যাথ তোমরা একটু দেখে নিবা। যদিও আমি দ্রুত করিয়েছি, তোমরা কতটুকু বুঝতে পেরেছো আমাকে জানাবা। পাশাপাশি তোমাদের আজকে রাতে কিন্তু ক্লাস আছে, হ্যাঁ, অ্যাকাউন্টিং ক্লাস আছে। ওই অ্যাকাউন্টিং এর ক্লাসে এর জন্য প্রিপারেশন নিবা। আর আমি আবারও বলছি, আমাদের বইয়ের কিন্তু অপাশেষ। তোমরা যারা বইটা নিতে চাও তারা যে কোনো সময় নিতে পারো। আর বইটা নেওয়ার জন্য আমাদের পেজে নক করবা বা গ্রুপে নক করবা আমাদের, মোটামুটি তাহলে হবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।